প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝালবাড়ি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ গোলাম রব্বানী, প্রভাষক বাংলা, তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে কি কি আলোচনা করেছিলাম? হ্যাঁ, আমরা আলোচনা করেছিলাম আধুনিকতা সম্পর্কে। আধুনিক যুগ বলতে কি বুঝি? তো আধুনিক যুগের আলোচনা করার পূর্বে আমরা আরেকটু আগে যাই। তাহলে তার আগে অবশ্যই আরও যুগ আছে। কি যুগ? সাহিত্য ইতিহাসে আমরা যুগ বিভাগ হিসেবে তিনটি যুগ লক্ষ্য করি। একটা হলো প্রাচীন যুগ, একটা মধ্যযুগ এবং সর্বশেষ আধুনিক যুগ। প্রাচীন যুগের একটা নিদর্শনের নাম আমরা বলছিলাম চর্যাপদ। মধ্যযুগের নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন এবং আরও অনুবাদ সাহিত্য আছে, রোমান্টিক গণপাখ্যান আছে। এবং আধুনিক যুগে এসে আমরা কি লক্ষণগুলো দেখলাম? আধুনিক যুগে বাংলা সাহিত্য কি কারণে আধুনিক বলা হচ্ছে? তাহলে প্রাচীন যুগের কি সাহিত্য ছিল, সেই সাহিত্যের ধারা কেমন, সেই সাহিত্য কী চাচ্ছে? প্রাচীন যুগের সাহিত্য ছিল সম্পূর্ণ ধর্মকেন্দ্রিক। মধ্যযুগে এসে সাহিত্য রূপ নিল ধর্ম এবং মানবিকতা দুইটার সংমিশ্রণ, ধর্মের সাথে মানবিকতা যোগ হলো। এবং আধুনিক যুগে এসে ধর্মকে সম্পূর্ণ মাইনাস করে, ধর্মকে বাদ দিয়ে সম্পূর্ণ মানবিক চিন্তা চেতনাগুলোকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করল। আধুনিক যুগে এসে আধুনিক যুগের শ্রেষ্ঠ কবি বলা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্তকে আমরা কেন আধুনিক বলছি? কারণ তার কবিতার মধ্যে আমরা আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করছি। আধুনিকতার এখানে কী কী পাওয়া যায়? আধুনিকতার মধ্যে মানবিকতা, সাহিত্যের মধ্যে মানবীয় চিন্তা চেতনাগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হলো। এখানে আছে দেশপ্রেম, এখানে আছে প্রকৃতির প্রতি ভালোবাসা, অর্থাৎ নিসর্গ প্রীতি, যেগুলো এই বৈশিষ্ট্যগুলোই মাইকেল মধুসূদন দত্ত মনে প্রাণে ধারণ করেছিলেন তার কাব্যের মধ্যে। তো ওইদিকে না গিয়ে আধুনিক যুগের সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেল, সেদিকে না গিয়ে আমরা আসি ডাইরেক্ট মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায়। তো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা যাওয়ার আগে আমরা জানব বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতার উৎস কি, মূল উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, রামায়ণ থেকে। রামায়ণের মূল সারগর্ভকে ধারণ করে মাইকেল তার নিজস্ব চিন্তাগুলোকে উজাড় করে দিয়েছেন তার মেঘনাদ বধ নামক মহাকাব্যে। সেই মেঘনাদ বধেরই আমাদের পাঠ্য তালিকায় বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় আমরা যে জিনিসগুলো লক্ষ্য করব, সেখানে মূল রামায়ণের যেটা ধর্মীয় কাহিনী, সেটাতে মাইকেল মধুসূদন দত্ত সেটাকে শুধু আধার হিসাবে ধরেছেন, কিন্তু এখানে আমরা তার কিছুটা হলেও উল্টা চিত্র দেখতে পাই। কারণ ধর্মীয় রামায়ণে লক্ষ্য করা যায় রাবণ একজন শোষক, রাবণ একজন রাক্ষস, রাবণ সম্পূর্ণ বিপরীত চরিত্র, মানবীয় চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী। কিন্তু আমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে লক্ষ্য করব না, রাবণ রাক্ষস রাজ নয়, রাবণ একজন খাঁটি দেশপ্রেমিক। রাবণ দেশের জন্য লড়তেছে, দেশ যখন শত্রু আক্রান্ত হয়েছে, একজন খাঁটি দেশপ্রেমিক হিসাবে তার যে কর্তব্য, সেই কর্তব্যগুলো রাবণের মধ্যে প্রস্ফুটিত করেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা রাবণকে একজন শ্রেষ্ঠ পিতা হিসেবে লক্ষ্য করি, রাবণকে একজন দেশপ্রেমিক হিসেবে লক্ষ্য করি। সেই রাবণেরই ভাই বীরবাহু, সেই রাবণের ভাই বিভীষণ, সেই রাবণের ভাই কুম্ভকর্ণ যখন যুদ্ধে পরাজিত হয়ে গেল, যুদ্ধে মৃত্যুবরণ করল, তারই প্রথম পুত্র বীরবাহুকে সেই যুদ্ধের হাল ধরার জন্য পাঠালেন এবং সেখানেও বীরবাহুর মৃত্যু হলো। কিন্তু দেশপ্রেমী মন, সে আর কোনো বাধাই শুনতে চায় না, কারো কোনো বাধা শুনতে চাচ্ছে না, সে তখন নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তারই যোগ্য ছেলে আমাদের বিভীষণের ভাতিজা
কি নাম? নামটা বলো দেখি। বীরবাহুর ছোট ভাই কি নাম? মেঘনাদ। যার অপর নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে যুদ্ধে ইন্দ্রজিৎ তার প্রশ্ন, তার মতো একজন যোগ্য ছেলে থাকতে রাবণ যুদ্ধে যাবে, এটা কখনোই একজন যোগ্য ছেলে কখনো মেনে নিতে পারে না। হ্যাঁ, এই কবিতাও আমরা লক্ষ্য করব। মেঘনাদ বধ কাব্যে যখন কুম্ভকর্ণ যুদ্ধে কুম্ভকর্ণ মারা গেল, রাবণের প্রথম সন্তান বীরবাহু মারা গেল, তৃতীয় দিনে স্বয়ং রাবণ যুদ্ধে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, তখন তাকে থামিয়ে তারই যোগ্য ছেলে ইন্দ্রজিৎ, যে ইন্দ্রকে জয় করেছিল, যার নামে ইন্দ্র থরথর করে কাঁপে, সেই ইন্দ্রজিতের প্রশ্ন, কখনোই ছেলে বেঁচে থাকতে পিতা যুদ্ধে যাবে, এটা কখনোই মানায় না। হ্যাঁ, রাবণের কাছে অনুমতি নিল, অনুমতি নিয়ে যুদ্ধে যাবে, কিন্তু তাদের কথা অনুযায়ী কি তারা ইষ্টদেবের পূজার্চনা করবে। আমরা এখানে কবিতা লক্ষ্য করব যে কী কারণে, কেমন করে পূজারত অবস্থায় লক্ষ্মণ তাকে যুদ্ধের জন্য আহ্বান করে, তাকে বধ করার জন্য, তাকে হত্যা করে, তাকে বধ করার জন্য উঠে পড়ে যাবে। তো আমরা একটু কবিতায় আসি, কবিতাটা কি বলতেছে, কবিতা আলোচনা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো এখানে বলছে এতক্ষণে, তার মানে তার আগে অনেক কিছু ঘটনা ঘটছে। আমরা জানি কি, যখন পূজারত অবস্থায় ইন্দ্রজিৎ ইষ্টদেবের পূজা করতেছে, সেইখানে গিয়ে উপস্থিত কে? উপস্থিত হয়েছে লক্ষ্মণ। উপস্থিত হয়ে তাকে যুদ্ধের জন্য আহ্বান করতেছে, কিন্তু কোনো কিছুই বুঝতে পারতেছে না। পূজারত অবস্থায় ছিল সেখানে ইন্দ্রজিৎ কিছুই বুঝতে পারতেছে না, কিন্তু কিছুক্ষণ পরে যখন দুয়ারের দিকে লক্ষ্য করল, তখন দেখতে পেল কে? তারই চাচা দরজা আগলে রেখেছে। অর্থাৎ অস্ত্রাগারে যাওয়ার পথের যে রাস্তাটা, সেটা আগলে রেখেছে তারই চাচা। চাচাকে দেখে সঙ্গত কারণেই ভাতিজা অবাক হয়ে গেল যে চাচার কারণেই আজকে এই ঘটনাগুলো ঘটল, চাচার কারণে লক্ষ্মণ এখানে আসার সুযোগ পেল। এই কারণে বিস্ময় বিমূঢ় বলতেছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম, অরিন্দম মানে কি? পরি মানে শত্রু। তাহলে শত্রুকে যে দমন করে তাকে বলা হচ্ছে অরিন্দম। তো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বলার ভঙ্গিমাটা কেমন? বিষাদ, কষ্টদায়ক, বেদনাদায়ক। হ্যাঁ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানেনু কেমনে আসি লক্ষণ বসিল রক্ষপুরে, হায় তা উচিত কি তবে কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্তশ্রেষ্ঠ শুলি শঙ্কুদেব কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপথ তাপ দেখাও দশ করে, চণ্ডাল বসাওয়ানি রাজার আলয়ে, কিন্তু নাহি গঞ্জিত মা। গুরুজন তুমি পিতৃতুল্য, সারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজ সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। দেখো প্রত্যেকটা কথার কি ওজন, কি ভাষা প্রয়োগ করেছেন মাইকেল মধুসূদন। বিদেশি শত্রু আক্রমণ করেছে দেশ, এখন এখান থেকে দেশকে উদ্ধারের জন্য একজন দেশপ্রেমিক কখনো ভয়ে পালাইতে পারে না। তাই কি করেছে?
যখন বুঝতে পারল যার কারণেই হোক শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে, এ দেশ মূলত এখানে লঙ্কাপুরী নগরী বলতে মাইকেল মধুসূদন দত্ত গোটা দেশকে নির্দেশনা দিয়েছেন যে বিদেশি শত্রু কর্তৃক লঙ্কা অর্থাৎ গোটা দেশ আক্রান্ত হয়েছে। এই শত্রুকে এখন সমুচিত জবাব কীভাবে দেওয়া যায়, সেই সমুচিত জবাব দেওয়ার জন্য গর্জে উঠলেন মেঘনাদ। অর্থাৎ ইন্দ্রজিতের এখানে কণ্ঠ অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিলেন। কে বাধা দিচ্ছে? তার চাচা কে? বিভীষণ। যদিও আমরা রামায়ণে লক্ষ্য করি বিভীষণ ঘরের শত্রু বিভীষণ বলা হয়, এখানে আমরা তাই লক্ষ্য করব। রামায়ণে যদিও বলা হয় বিভীষণ কোন পক্ষ নিয়েছিলেন? যে রামচন্দ্রের পক্ষ নিয়েছিলেন। হ্যাঁ, তাহলে সমত কারণে ধর্মীয় কারণ হিসেবে বোঝা যায় যে যেহেতু সে ধর্মপথের কথা বলছেন সে শ্রদ্ধার পাত্র। কিন্তু আমরা যখন সাহিত্যের দিক থেকে বিচার বিশ্লেষণ করব তখন নিঃসন্দেহে বিভীষণ দেশপ্রেমিক কখনোই হতে পারে না, যার কারণে প্রবাদে পড়ে গেছে আমরা কি বলি? ঘর শত্রু বিভীষণ। তার চরিত্র বৈশিষ্ট্যে এই জিনিসগুলো ফুটে উঠেছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লক্ষ্য করছি এখানে কি কেমন করে লক্ষণ প্রবেশ করলো। কারণ এত বড় বেষ্টনীর মধ্যে লক্ষণে তো প্রবেশ করা সম্ভব নয়, যেখানে অনেকগুলো শত শত প্রহরী প্রহরা দিচ্ছে অস্ত্র নিয়ে সজ্জিত, সেখানে কেমন করে প্রবেশ করবে লক্ষণ? মোটেই সম্ভব নয়। হ্যাঁ, তাহলে লক্ষণ প্রবেশ করছে কার মাধ্যমে? বিভীষণের মাধ্যমে। বিভীষণ আবার কার আশ্রয় নিয়েছে? মায়াদেবীর আনুকূল্যে। মায়াদেবী কি করেছে? চোখে ভেলকি লাগিয়ে দিয়েছে। যখন বিভীষণ এবং লক্ষণ প্রবেশ করে তখন দেবীর মায়ার কারণে আমরা যেমন জাদু বলি, ভেলকি বলি, এই ভেলকি মায়াদেবী কি করেছিল? যারা প্রহরী ছিল তাদেরকে ভেলকি দেখেছে যে সাধারণ এখানে শত্রু যাচ্ছে না, এ যেন তাদেরই কোনো দোষর, তাদেরই কোনো আত্মীয় স্বজন প্রবেশ করতেছে। এই কারণে শত শত প্রহরী চোখ ফাঁকি দিয়ে তারা যজ্ঞাগারে প্রবেশ করতে পেরেছিল। তো এখানে আমরা লক্ষ্য করব কি যে বুঝাচ্ছে যখন বুঝতে পারলো যে তারই চাচা আনুকূল্যে এখানে লক্ষণ প্রবেশ করেছে, তখন তার চাচাকে বুঝাচ্ছে যে চাচা তুমি কার বিপক্ষে কাজ করতেছ? কারণ আমি কে বা আমরা কারা? এখানে নিকষা সতী তোমার জননী। নিকষা সতী তোমার জননী। নিকষা সতী কে? নিকষা সতী হচ্ছে রাবণের মা। এখানে যে রাবণের মা সেও বিভীষণেরও মা। তাই বুঝাচ্ছে চাচাকে যে নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ। সহদর রক্ষ শ্রেষ্ঠ। সহদর সমান উদর যার, অর্থাৎ একই মাতৃকুলে যার জন্ম। তো এখানে সহদর রক্ষ শ্রেষ্ঠ বলতে বোঝাচ্ছে কাকে? তারই পিতা লঙ্কার শাসনকর্তা কে? রাজা রাবণকে। শুলে শম্ভ নেব কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে ইন্দ্রজিতের চাচা, অর্থাৎ রাবণের ভাই। সে কার মতো? স্বয়ং মহাদেবের মতো। তো আপন ভাই যে মহাদেবের মতো, সেও তাদেরই জ্ঞাতি, তাদেরই পরিবার পরিজন, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী।
ভ্রাতৃপুত্র কার কথা বলছে? সে তার ইন্দ্রজিৎ তার নিজের কথা বলছে যে সে কে? ভ্রাতৃপুত্র, ভাইয়ের পুত্র, বাসব বিজয়ী, অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে যে পরাজিত করেছে, যার ভয়ে দেবরাজ ইন্দ্র কাঁপে, সেই ইন্দ্রকে পরাজিত করা বীর স্বয়ং মেঘনাদ। সে অন্য কোনো ব্যক্তি নয়, সেও আপনজন। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহ পথ তার দেখা তস্করে। নিজের ঘরের পথ, নিজের রাস্তা কাকে দেখাচ্ছ? চোরকে। তস্কর এখানে আমরা কি করবো? চোর, তস্কর হচ্ছে চোরকে। তো কেউ কখনো চোরকে নিজের ঘরের পথ দেখা দেয়? দেয় না। তো এখানে মেঘনাদ তার চাচাকে বোঝাচ্ছে, তুমি কাকে পথ দেখালে, কাকে নিয়ে আসছো? যে একজন চোরকে তুমি নিজের ঘরে নিয়ে আসলে। চণ্ডালে বসাবানি রাজার আলোয়, চণ্ডাল চাঁড়াল যে উগ্রপন্থী, এই সমস্ত লোককে রাজার আলোয় সিংহাসনে ঘরে নিয়ে আসতেছ, চণ্ডালকে বসাচ্ছ সিংহাসনে রাজার আলোয়। তারপরেও বলছে কিন্তু নাহি গঞ্জি তোমার, তারপরেও তোমাকে আমি গঞ্জনা বা তিরস্কার করছি না, কারণ গুরুজন তুমি পিতৃতুল্য। তুমি যে এই অন্যায়গুলো করলে তার জন্য তোমাকে আমি তিরস্কার করছি না। তুমি গুরুজন, তুমি কার সমতুল্য? তুমি পিতার সমতুল্য। গুরুজন তুমি পিতৃতুল্য। শুধু এইটুকু অনুরোধ, সারদার যাব অস্ত্রাগারে। তুমি এই অস্ত্রাগারের পথটা রোধ করে রেখেছ, এই পথটা শুধু এইটুকু অনুরোধ, তুমি ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে। কোথায়? সমন ভবন, অর্থাৎ মৃত্যুপুরীতে। কারে পাঠাবো? রামানুজ, রামের অনুজ। এখানে লক্ষণকে বলছে যে শুধু চাচাকে বলছে তুমি ছাড়ো দাও, লক্ষণকে মৃত্যুপুরীতে পাঠানোর জন্য আমি যথেষ্ট। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আগে। অর্থাৎ পরশত্রু কর্তৃক নিজ দেশ আক্রান্ত হয়েছে, এটা যেন একটা কলঙ্ক। এই কলঙ্কের কালিমা লোপন করব কিসের মাধ্যমে? যুদ্ধ দ্বারা। আমি তাকে, লক্ষণকে, যে শত্রু আমাদের দেশকে আক্রান্ত করেছে, সেই শত্রুকে মৃত্যুপুরীতে আমি পাঠাবো। তুমি শুধু যে দ্বার আগলে রেখেছ, এই দ্বারটুকু ছেড়ে দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ক্লাসে এর পরের যে লাইনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি আবারও বলছি, তোমরা এর শব্দার্থগুলো আছে টেক্সট বইতে লক্ষ্য করবে যে এর শব্দার্থ আছে, শব্দার্থগুলো একটু ভালো করে দেখো, তারপর নিজে টিকা টিপ্পণীগুলো দেখো, তাহলে কবিতাটা বুঝতে সুবিধা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অনলাইন ক্লাসে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সবাই।